আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কি অবস্থা সবার? তোমরা সকলে কেমন আছো? না সমস্যা, বাট লিঙ্কে চাপ দিলে অন্য ক্লাসে যায় কেন ভাই? ইদ্রিসের ক্লাসটা আছে, লিঙ্কে চাপ দেওয়ার সাথে মানে ইংলিশ ক্লাসটা আসে। তো আমরা সকলে একটু দ্রুত জয়েন হয়ে নেই এবং আমাদের পরিচিত বন্ধুদের যারা এই গ্রুপে জয়েন আছে তাদেরকে একটু মেনশন দেই। আমরা ক্লাসটা খুব দ্রুত স্টার্ট করতে যাব। তো আমাদের ভিডিও কোয়ালিটি এবং সাউন্ড ঠিকঠাক আছে কিনা বলো তো, যদি সব কিছু ঠিকঠাক থাকে একটু ক্লিয়ার বলো। তো দেখো, আমরা ক্লাসটা স্টার্ট করে দেই, বেশি দেরি করা যাবে না। সব কিছু ঠিকঠাক আছে কিনা বলো তো, যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে ক্লিয়ার বলো। দেখো আমি ক্লাসটা স্টার্ট করে দিই। তো আজকে আমরা শুরু করতেছি আমাদের ফিজিক্স ওয়ানের সপ্তম চ্যাপ্টারটার নাম হচ্ছে সরল দোলন গতি, যেটাকে সিম্পল হারমোনিক মোশন বলে ইংরেজিতে। তো সরল দোলন গতিটা কি এটা আগে আমরা একটু পড়তেছি না, একটু পরে পড়বো। তো এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে রচনামূলকটা সেটা আগে লিখে দিতেছি, এরপর আমরা ধাপে ধাপে সবগুলো জানবো। এই চ্যাপ্টারে বেশি পড়াশোনা নাই, শুধু একটা রচনামূলক আছে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যে রচনামূলকটা হচ্ছে যে দেখাও যে সরল দোলকের গতি, সরল দোলন গতি, এই রচনামূলকটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। রচনামূলক।
দেখো এই রচনামূলকটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, একবারে 3 স্টার যুক্ত কোশ্চেন। এটা আসার সম্ভাবনা একবারে 90%-এর উপরে। এটা আসার সম্ভাবনা একবারে 90%-এর উপরে। তো দেখো আমাকে বলতেছে দেখাও যে সরল দোলকের গতি সরল দোলন গতি। তো প্রথমে আমরা সরল দোলকটা কি এটা একটু জেনে আসি, তারপর সরল দোলন গতিটা কি এইটা একটু দেখবো, এরপর আমরা প্রতিপাদনে চলে যাব। তো চলো শুরু করে দেই। সরল দোলকটা কি ভাইয়া, ধরো এটা হচ্ছে একটা দৃঢ় অবলম্বন, মানে এটা একটা কাঠ বা একটা হচ্ছে লোহার, যে লোহার কোনো কিছু বস্তু আছে, বা তোমরা বিম ধরতে পারো, যে কোনো কিছু ধরতে পারো। তো এর সাথে একটা সুতা লাগানো আছে বা আটকানো আছে। এখন এই সুতার এক প্রান্তে ভাইয়া আমি এখানে একটা বস্তু আটকাইছি, এই যে একটা বস্তু আটকাইছি, গোলাকার আকৃতির একটা বস্তু আটকাইছি। তো এই যে একটা দৃঢ় অবলম্বনের সাথে একটা যদি সুতা ঝুলে দেই এবং ওর এক প্রান্তে যদি একটা আমি বস্তুকে ঝুলে দেই, তাহলে এই সুতা সহ এই বস্তুটাকে একত্রে সরল দোলক বলা হবে। তাহলে সরল দোলকটা কি, যে একটা দৃঢ় অবলম্বনে একটা সুতা ঝুলে দিলে ওই সুতার অপর প্রান্তে আরেকটা বস্তু সংযুক্ত করলে এই সুতা সহ বস্তুটাকে একত্রে বলা হয় সরল দোলক। তাইলে এখানে আমাদের সুতা সহ এই যে বস্তু আছে এইটাকে একত্রে বলা হইতেছে সরল দোলক। তাহলে সরল দোলক কি এইটা আমাদের কাছে ক্লিয়ার, সরল দোলক কি এইটা আমাদের কাছে ক্লিয়ার। এবার একটু বব সম্পর্কে জেনে আসি, যে ববটা কি। ববটা কি ভাইয়া, দেখো এই যে সুতার সাথে তুমি একটা বস্তু ঝুলাইছো, গোলাকৃতির যে বস্তুটা ঝুলাইছো, এই বস্তুটাকে বলা হইতেছে ভাইয়া এখানে বব। তাহলে ববটা কি, সরল দোলকের সুতার সাথে যে বস্তুটাকে আমরা ঝুলে দিব ওই বস্তুটাকে বলা হবে ভাইয়া বব। তাহলে বব জিনিসটা আমাদের কাছে আশা করি ক্লিয়ার হয়েছে। এই ববের আকৃতিটা গোলাকার, এই বস্তুটা হচ্ছে ফাঁপা, মানে গোলাকার এবং ফাঁপা একটা বস্তু। এই যে বস্তুটা আছে এটা গোলাকার এবং একটা ফাঁপা বস্তু। এরপর কার্যকরী দৈর্ঘ্য সম্পর্কে একটু জেনে আসি, যে কার্যকরী দৈর্ঘ্যটা কি, সরল দোলকের কার্যকরী দৈর্ঘ্যটা কি। আমি বিস্তারিত এখন পড়াইতেছি না, যেহেতু টাইম খুবই সংকট। তো আমরা শুধু মেইন টপিকস এই অধ্যায়ে প্রমাণ করতে গেলে যে বিষয়গুলো লাগবে ওই জিনিসগুলোই আমি পড়াইতেছি। আর এই অধ্যায় থেকে এখান থেকে ছাড়া অন্য কোনো প্রমাণ আসে না, আর অন্য কোনো প্রমাণও নাই এই অধ্যায়। তো কার্যকরী দৈর্ঘ্যটা কি, তো কার্যকরী দৈর্ঘ্যটা হচ্ছে যে একটা সরল দোলকের এই যে ঝুলন্ত বিন্দু থেকে, সুতার ঝুলন্ত বিন্দু থেকে ববের ভরকেন্দ্র পর্যন্ত যে দূরত্ব ওইটাকে কার্যকরী দৈর্ঘ্য বলে। এই যে বব, এটা এর ভরকেন্দ্র হচ্ছে এই পয়েন্টটা। তো এই ঝুলন্ত বিন্দু থেকে ববের ভরকেন্দ্র পর্যন্ত এই যে টোটাল দূরত্বটা আছে, এই দূরত্বটাকে সরল দোলকের কার্যকরী দৈর্ঘ্য বলে, এটাকে ক্যাপিটাল এল দ্বারা প্রকাশ করা হয়। তো ভাইয়া আমরা এই যে সরল দোলকের যে সুতা আছে, এই সুতাটা এইখান থেকে এই পর্যন্ত, এই সুতার দৈর্ঘ্যটাকে এস দ্বারা আমি প্রকাশ করলাম। সরল দোলকের যে সুতাটা আছে এই সুতার দৈর্ঘ্যটাকে এস দ্বারা প্রকাশ করলাম। আর এই যে ববটা আছে, এই ববের কেন্দ্র থেকে ববের পরিধি পর্যন্ত যে দূরত্ব এটাকে ব্যাসার্ধ বলে। দেখো এটা ববটা একটা বৃত্তাকৃতির, তো বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে দূরত্ব এটাকে কি বলে, ব্যাসার্ধ বলে। তো এই ব্যাসার্ধটাকে আমি আর দ্বারা প্রকাশ করলাম, এই ব্যাসার্ধটাকে আমি আর দ্বারা প্রকাশ করলাম, এতটুকু এই পর্যন্ত দূরত্বটাকে আমি আর দ্বারা প্রকাশ করলাম। তাহলে আমাকে বলো যে এই সরল দোলকের কার্যকরী দৈর্ঘ্যের মান কতটুকু হবে। কার্যকরী দৈর্ঘ্য মানে ঝুলন্ত বিন্দু থেকে ববের ভরকেন্দ্র পর্যন্ত এই টোটাল দূরত্বটাই হচ্ছে কার্যকরী দৈর্ঘ্য। তো ঝুলন্ত বিন্দু থেকে এই যে সুতার দৈর্ঘ্যটা হচ্ছে ভাইয়া এস, এবং ববের ভরকেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব হচ্ছে আর। তাইলে এই এস প্লাস আর এই টোটালটুকুর যোগফলই হচ্ছে আমাদের এই টোটালটা। সুতার কেন্দ্র থেকে এই যে সুতা থেকে ববের ভরকেন্দ্র পর্যন্ত দূরত্ব, এইটাই হচ্ছে আমাদের সেই টোটাল দূরত্বটা। তাহলে কার্যকরী দৈর্ঘ্য সমান আমি বলতে পারি যে সুতার দৈর্ঘ্য প্লাস এই যে ববের ভরকেন্দ্র পর্যন্ত দূরত্ব, এই যে ববের ভরকেন্দ্র পর্যন্ত দূরত্ব, ভরকেন্দ্র পর্যন্ত দূরত্ব কতটুকু, এই যে এতটুকু, আর প্লাস আর, এই যে ববের ব্যাসার্ধ হচ্ছে তার ভরকেন্দ্র পর্যন্ত দূরত্ব, এই যে ভরকেন্দ্র থেকে তার পরিধি পর্যন্ত দূরত্ব। তাহলে আমি বলতে পারি যে সরল দোলকের কার্যকরী দৈর্ঘ্য এল ইকুয়াল টু এস প্লাস আর। তো এখানে এসটা কি, এস হচ্ছে ভাইয়া সুতার দৈর্ঘ্য, এস হচ্ছে সুতার দৈর্ঘ্য, সুতার দৈর্ঘ্য। আর কি, আর হচ্ছে আমাদের কার্যকরী, সরি ববের ব্যাসার্ধ, আর হচ্ছে ববের ব্যাসার্ধ। জাস্ট এখানে দেখা যাইতেছে না, বাট লিখে নিও যে ববের ব্যাসার্ধ। আমি আবার বলতেছি, সরল দোলকের কার্যকরী দৈর্ঘ্য মানে
ঝুলন্ত বিন্দু থেকে ববের ভর কেন্দ্র পর্যন্ত টোটাল যে দূরত্ব, এই যে ঝুলন্ত বিন্দু থেকে ববের ভর কেন্দ্র, এই টোটাল দূরত্বটাকে আমরা বলবো সরল দোলকের কার্যকরী দৈর্ঘ্য। তো আমরা ভাইয়া সুতার দৈর্ঘ্যটাকে ধরলাম এস, আবার ববের ভর কেন্দ্র থেকে ববের পরিধি পর্যন্ত যে দূরত্ব এটাকে ধরলাম আর। তাইলে এই পুরার দৈর্ঘ্যটা কত হবে? ভর কেন্দ্র থেকে সুতার দৈর্ঘ্যটা পর্যন্ত কতটুকু হবে? এই টোটাল দূরত্বটা কত হবে? এস প্লাস আর সমান এই টোটাল দূরত্ব। এই যে দেখো ঝুলন্ত বিন্দু থেকে ভর কেন্দ্র পর্যন্ত দূরত্ব, এইটা হচ্ছে তার টোটাল দূরত্ব। এইটাই হচ্ছে সরল দোলকের কার্যকরী দৈর্ঘ্য। মাথাত কমান দিবা যে সরল দোলকের কার্যকরী দৈর্ঘ্য মানে সুতার দৈর্ঘ্য প্লাস ববের ব্যাসার্ধ, এটাই হচ্ছে আমাদের সরল দোলকের কার্যকরী দৈর্ঘ্য। তাহলে আমরা কার্যকরী দৈর্ঘ্য সম্পর্কে জানলাম। এবার ভাইয়া একটু বিস্তার সম্পর্কে জেনে আসি যে বিস্তারটা কি। বিস্তার কি একটু মুছে দেই সিনারিটাকে। তো বিস্তার জিনিসটা কি দেখো, বিস্তার বা সরণ কি? বিস্তার এবং সরণ একই কথা বা দূরত্ব একই কথা। তো এই সরল দোলকটার নাম দিলাম যে ও এ সরল দোলক বর্তমান এই অবস্থানে আছে। তো এটাকে একটু টানলাম, এই পজিশনে আনলাম, বি পজিশনে আনলাম, এই যে বি পজিশনে আনলাম। তো বি পজিশনে আনলে দেখো এর অবস্থার পরিবর্তন ঘটছে না? সরল দোলকটা অবশ্যই ঘটছে। আগে ছিল এইখানে, এখন আসছে এইখানে। তো কতটুকু অবস্থার পরিবর্তন ঘটছে? এতটুকু। এই অবস্থার পরিবর্তনটাকে আমি এক্স দ্বারা প্রকাশ করলাম, অবস্থার পরিবর্তনটাকে এক্স দ্বারা প্রকাশ করলাম। তো এইটাই হচ্ছে ভাইয়া তার হচ্ছে সরণ। এই যে সরল দোলকের দুই ধরনের সরণ হয়, একটা হচ্ছে রৈখিক সরণ হয় ভাইয়া, আর একটা হচ্ছে কৌণিক সরণ হয়। তো রৈখিক সরণ মানে রেখার সাথে সম্পর্কযুক্ত বা তার আদি অবস্থান থেকে শেষ অবস্থানের মধ্যবর্তী পথ। ছিল এখানে, এখন আসছে এখানে, শেষ অবস্থান আদি অবস্থানের মধ্যবর্তী পথ কোনটা? এতটুকু। এইটাই হচ্ছে তার রৈখিক সরণ। এর মান কতটুকু? এক্স। এই এক্স মিটার বা এক্স একক হচ্ছে তার রৈখিক সরণ। এবার কৌণিক সরণটা কি? কৌণিক সরণ ভাইয়া কোণের সাথে সম্পর্কযুক্ত বা অ্যাঙ্গেলের সাথে সম্পর্কযুক্ত। এটা কিন্তু আমি পড়াইছি আমার বৃত্তাকার গতি অধ্যায়ে বা সার্কুলার মোশন 4 অধ্যায়ে পড়াইছি। কৌণিক সরণ হচ্ছে কোণের সাথে সম্পর্কযুক্ত। তো দেখো বস্তুটা ছিল এখানে, আসছে এখানে, বা সরল দোলকটা ছিল এখানে, আসছে এখানে। তাহলে কতটুকু দূরত্ব অতিক্রম করছে? এতটুকু রৈখিক দূরত্ব বা রৈখিক সরণ অতিক্রম করছে। এতটুকু রৈখিক সরণ অতিক্রম করতে কতটুকু কোণ সৃষ্টি করছে দেখো তো। এই যে এইটা একটা কোণ সৃষ্টি করছে এতটুকু। এই কোণটাকে আমি থিটা দ্বারা প্রকাশ করলাম। তাহলে এখানে থিটাটাই হচ্ছে তার কৌণিক সরণ। কৌণিক সরণ হচ্ছে কোণের সাথে সম্পর্কযুক্ত। বা তোমরা এভাবে বলতে পারো যে রৈখিক সরণ এক্স দূরত্ব অতিক্রম করতে কেন্দ্রে যে কোণ উৎপন্ন করতেছে এই কোণটাকে কৌণিক সরণ বলে। তো আমাকে বলো তো যে এই জিনিসটা আমরা বুঝছি কিনা। সিএম পাটোয়ারি বলছে কেমন আছেন ভাইয়া? আমি আলহামদুলিল্লাহ। তো এটা হচ্ছে তার কৌণিক সরণ। আবার বলতেছি যে কৌণিক সরণ হচ্ছে কোণের সাথে সম্পর্কযুক্ত। সে ছিল এইখানে, আসছে এইখানে, তো তার মাঝে কতটুকু কোণের সৃষ্টি হয়েছে? থিটা পরিমাণ। এই থিটাটাই হচ্ছে তার এখানে কৌণিক সরণ। এটা কিন্তু আমি বৃত্তাকার গতি অধ্যায়ে পড়াইছি। তাহলে এই যে সরল দোলকের ক্ষেত্রে বিস্তার বা সরণ পাওয়া যায় দুই ধরনের, একটা হচ্ছে রৈখিক আর একটা হচ্ছে কৌণিক। তো আর কয়েকটা রাশিমালা আছে, দুই একটা রাশিমালা আছে। সেটা হচ্ছে ভাইয়া যে দোলন কালটা কি। দোলন কাল আগে একটু পূর্ণ দোলন সম্পর্কে জেনে আসি যে পূর্ণ দোলনটা কি। পূর্ণ দোলনটা কি দেখো, পূর্ণ দোলন কি? আমি এখানে আরেকটা সরল দোলক আঁকাইতেছি বিষয়টাকে ক্লিয়ার করার জন্য। দেখো এটার নাম দিলাম যে ও এ অবস্থান আছে। তো আমরা এই সরল দোলকটাকে ভাইয়া এইখানে ছিল, আমার শুরুতে সরল দোলকটা এইখানে ছিল, শুরুতে সরল দোলকটা আমার এইখানে ছিল। তো এটাকে ছেড়ে দিছি আমরা। ছেড়ে দিলে কি হবে? এটা এভাবে আসবে। আমরা জানি যে সরল দোলক, এটা যেহেতু একটা সরল দোলক, এটাকে যদি টেনে ছেড়ে দিই এটা এভাবে দুলতেই থাকবে, এই যে এভাবে দুলতেই থাকবে। তো এটাকে যদি একটু টেনে ছেড়ে দিই তাহলে কি হবে ভাইয়া? এভাবে দুলবে, এখানে আসবে, আবার এখান থেকে এইখানে আসবে, আবার এখান থেকে যদি দেখো এখানে আসবে, এখানে আসার পর সে আবার ব্যাক করবে, এভাবে এভাবে সে দুলতেই থাকবে, অনবরত দুলতেই থাকবে। তো সরল দোলকের পূর্ণ দোলনটা কি? পূর্ণ দোলন হচ্ছে ভাইয়া তাকে তুমি এইখান থেকে এই যে ও এটার অবস্থানের নাম ধরো যে ও বি অবস্থান থেকে ছেড়ে দিছো। তো ও বি অবস্থান থেকে ছেড়ে দিলে সে এভাবে
এই যে ধরো সে সি অবস্থানে পৌঁছালো, ও সি অবস্থানে পৌঁছালো, আবার ওইখান থেকে ব্যাক করে আবার এই এ বি বি সরি বি অবস্থানে পৌঁছালো, সি বি অবস্থানে পৌঁছালো। এই যে সে যেখান থেকে যাত্রা শুরু করছে, করার পর একটা দুনো দিল, আবার ওই অবস্থায় ফিরে আসলো, তার এই পূর্বের অবস্থায় ফিরে আসাটাকে বলা হইতেছে একটা পূর্ণ দোলন। যেখান থেকে যাত্রা শুরু করবে সেই পয়েন্ট থেকে সে তার এই অপর পয়েন্টে যাবে, আবার অপর পয়েন্টে সেই থেকে আবার সেই পয়েন্টে যে ফিরে আসবে, এই ঘটনাটাকে বলা হইতেছে ভাই একটা পূর্ণ দোলন। তাহলে পূর্ণ দোলন জিনিসটা আশা করি আমরা বুঝছি। তো এইবার যেহেতু এগুলো হচ্ছে এর বেসিক, আর কিছু নাই, এবার একটু আমরা সামনের দিকে আগাই। আর এই একটা পূর্ণ দোলন সম্পূর্ণ করতে যে সময়টা লাগবে সেটাকে বলা হইতেছে তার পর্যায়কাল। এটাকে ক্যাপিটাল টি দ্বারা প্রকাশ করা হয়। তো এগুলো আমাদের লাগবে না, জাস্ট আমাদের এই প্রমাণ করলে হয়ে যাবে। এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই প্রমাণটা। চলো এবার আমরা একটু প্রমাণের দিকে চলে যাই। তো আমি সরল দোলকটা কি এটা সম্পর্কে জানলাম, ওর রাশিমালা কিছু জানলাম। এবার সরল দোলন গতিটা সম্পর্কে জেনে আয়, এরপর প্রমাণে চলে যাই। সরল দোলন গতিটা কি? দেখো, সরল দোলন গতি হচ্ছে যে একটা বস্তু যদি সরল রেখায় এমনভাবে দোলে যে তার ত্বরণ সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী হয়, একটা নির্দিষ্ট সময় পর পর একই দিকে একইভাবে অতিক্রম করে, সেই গতিটাকে বলা হইতেছে সরল দোলন গতি। এটা জাস্ট থিওরিটিক্যালি বিষয়। তো প্র্যাকটিক্যাল জিনিসটা কি, যে সরল দোলন গতি আমরা কিভাবে ফিল করবো বা বুঝবো কিভাবে? তো তোমরা একটা চিন্তা করবা যে সরল দোলক গতি মানে একটা বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে কোনো বস্তু যদি দোলে তাহলে তার গতিটাকে আমরা সরল দোলন গতি বলবো। বিষয়টাকে একটু দেখাইতেছি। দেখো ভাইয়া, এইটা একটা সরল দোলক, এটা একটা সরল দোলক। এই যে সরি, এর যে গতিটা আছে ভাইয়া, এটা তো একটা সরল দোলক, এর যে গতিটা আছে এটা একটা সরল দোলন গতি। কেমনে? কারণ তোমরা এই পয়েন্টটাকে চিন্তা করো, এই পয়েন্টের সাপেক্ষে সেইভাবে এই পাশে যাইতেছে, আবার এই পাশেও দুলতেছে। বা তোমরা এটাকে যদি একটা রেখা অক্ষ চিন্তা করো, এই বরাবর যদি একটা অক্ষ চিন্তা করো, তাহলে অক্ষের সাপেক্ষে দেখো এ পাশে দুলতেছে, আবার এই পাশেও দুলতেছে, একটা নির্দিষ্ট অক্ষের সাপেক্ষে সে দুলতেই আছে। তাহলে এই বস্তুর গতিটাকে আমরা সরল দোলন গতি বলবো। কোনো একটা বস্তু যদি একটা নির্দিষ্ট অক্ষ বা একটা বিন্দুর সাপেক্ষে কেন্দ্র করে সে এইভাবে ঘুরতে থাকে, একটা বিন্দুকে কেন্দ্র করে বা অক্ষকে কেন্দ্র করে সে যদি এভাবে দুলতে থাকে, তাহলে তার গতিটাকে সরল দোলন গতি বলবো। এটা জাস্ট মানে ফিলিং বোঝার জন্য এই সংজ্ঞা কিন্তু এক্সামে লেখার জন্য না। তো এখন আমরা প্রমাণের দিকে চলে যাই। সরল দোলন গতিটা তো বুঝলাম, এবার প্রমাণের দিকে চলে যাই। তো ভাইয়া, আমি কিন্তু শুরুতে ডেফিনিশন, এর অফিসিয়াল ডেফিনিশনটা দিছিলাম যে সরল দোলন গতি মানে ত্বরণ সরণের সমানুপাতিক হবে। শুরুতে বলছি যে কোনো বস্তু যদি এমনভাবে দোলে যাতে ত্বরণ সরণের সমানুপাতিক হয়। তো কোনো বস্তুর গতিটাকে আমি তখনই সরল দোলন গতি বলবো যখন ওর ত্বরণ সরণের সমানুপাতিক হবে। তো এই বস্তুটার গতিটাকে আমরা তখনই সরল দোলন গতি বলবো যখন এর ত্বরণ কার সমানুপাতিক হবে? সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী হইলে আমরা বলতে পারবো যে হ্যাঁ, এই বস্তুর গতিটা একটা সরল দোলন গতি। তো শুধু এই গতিটাই সরল দোলন গতি না, একটা স্প্রিং এর গতিও হচ্ছে সরল দোলন গতি। একটা স্প্রিং এর গতিও হচ্ছে সরল দোলন গতি। কেমনে? সরল দোলন গতি হওয়ার শর্ত বা বৈশিষ্ট্য হচ্ছে যে ত্বরণ সর্বদা সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী হবে। তো আমরা একটু দেখি যে এইখানে ত্বরণ সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী হয় কিনা। তো ভাইয়া, তোমার এই স্প্রিংটাকে নিচের দিকে ধরলা, টানতেছো, নিচের দিকে টানতেছো। তো নিচের দিকে স্প্রিংটাকে, এই স্প্রিংটা এখানে ছিল, তোমরা টানলা, এক্স পরিমাণ টাইনে তার সরণ ঘটাইলা, নিচের দিকে সরণ ঘটাইলা। তো যেহেতু তুমি টানছো, নিচের দিকে এক্স পরিমাণ তার সরণ ঘটছে। এখন তুমি এটাকে ধরে আসো, এইখানে ধরে আসো। তো ধরে থাকার পর এটাকে যদি ছেড়ে দাও, স্প্রিংটা কি এখানে থাকবে? অবশ্যই থাকবে না, সে উপরের দিকে উঠবে। উপরের দিকে উঠা মানে কি? কোনো বস্তু কখন গতিশীল হয় বলো তো দেখি? যখন ওই বস্তুর উপর বল কাজ করে, কোনো একটা বস্তুর উপর যখন বল কাজ করে তখন ওই বস্তুটা গতিশীল হয়। তো যেহেতু ভাইয়া এই বস্তু উপরের দিকে উঠতেছে, তার মানে এর উপর একটা বল কাজ করতেছে। তো ওই বলটাকে এখানে প্রত্যয়নী বল বলা হয়। এই বস্তুটা যে বলের কারণে, স্প্রিংটা যে বলের কারণে উপরের দিকে উঠতেছে, ওই বলটাকে প্রত্যয়নী বল বলা হয়। তো তার প্রত্যয়নী বলটা কাজ করতেছে উপরের দিকে। তো যেহেতু বলটা তার কাজ করতেছে উপরের দিকে, তাহলে আমাকে বলো তো এই বস্তুর ত্বরণ কোন দিকে কাজ করবে? উপরের দিকে নাকি নিচের দিকে? স্প্রিংটার ত্বরণ উপরের দিকে কাজ করবে নাকি নিচের দিকে? অবশ্যই উপরের দিকে কাজ করবে, কারণ আমরা জানি বল এফ সমান সমান এম এ, ভর ইন্টু ত্বরণ। তো তার যদি বল উপরের দিকে কাজ করে, অবশ্যই ত্বরণ তার উপরের দিকে কাজ করতে হবে। তো এই যে এই বস্তুটার ত্বরণ ভাইয়া উপরের দিকে কাজ করতেছে। তো ত্বরণ যদি উপরের দিকে কাজ করে, তাহলে দেখো সরণ কাজ করতেছে নিচের দিকে,
ত্বরণ কাজ করতেছে উপরের দিকে, তাহলে ত্বরণ এবং সরণ একটা অপরটার বিপরীত, এই জন্য মাইনাস দিলাম। এবং এই ত্বরণ এবং সরণ পরস্পরের সমানুপাতিক হবে। কিভাবে সমানুপাতিক? তুমি এই বস্তুটার আরো বেশি জোরে যদি টানো, আরো একটু বেশি সরণ ঘটাও, তাহলে ছেড়ে দিলে ওইটা আরো জোরে উপরের দিকে উঠবে। জোরে উপরের দিকে ওঠা মানে ওর ত্বরণ বেশি, ওই জন্য ও জোরে উপরের দিকে উঠতেছে। তুমি আরো নিচের দিকে টানো, আরো তার সরণ বেশি ঘটাও, তাহলে কি হবে? যত সরণ বেশি ঘটাবা তত জোরে উপরের দিকে উঠবে। তাহলে একটা যদি বাড়লে আরেকটা বাড়ে, ওইটার সম্পর্কটাকে বলে সমানুপাতিক। তো এই যে ভাইয়া, যেহেতু তার ত্বরণ সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী, এই জন্য এই বস্তুটার গতিটাকে, স্প্রিং এর গতিটাকে একটা সরল দোলন গতি বলা হয়। স্প্রিং এর গতিটাকে সরল দোলন গতি বলা হয়। একইভাবে এই বস্তুর ক্ষেত্রে কথাটা সেম প্রযোজ্য। একটা সরল দোলকের গতির ক্ষেত্রেও কথাটা সেম প্রযোজ্য। সরল দোলকের গতির ক্ষেত্রে ত্বরণ সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী হয় বলে ওইটাকেও আমরা সরল দোলন গতি বলি। তো কিভাবে আমরা এখন ওই প্রমাণটা করব? ওই প্রমাণটা করলে হয় আমাদের শেষ হয়ে যাবে। ছোট্ট একটা প্রমাণ, তো চলো শুরু করে দেই। এটা সি পয়েন্ট নাম দিলাম। তো দেখো ভাইয়া, যখন সরল দোলকটা আমার, এটা হচ্ছে আমাদের কার্যকরী দৈর্ঘ্য ক্যাপিটাল এল, এই যে ঝুলন্ত বিন্দু থেকে ববের ভর কেন্দ্র পর্যন্ত এই টোটাল দূরত্বটাই হচ্ছে আমাদের কার্যকরী দৈর্ঘ্য। এই যে এইখান থেকে এই পর্যন্ত দূরত্বটাই হচ্ছে আমাদের কার্যকরী দৈর্ঘ্য। এটাকে ক্যাপিটাল এল দ্বারা প্রকাশ করা হয়। একটু আগে কিন্তু দেখাইছি। তো আমাদের যখন ববটা এখানেই ছিল, দেখো ববের ধরো একটা ভর আছে, নির্দিষ্ট ভর আছে। আমি ধরলাম যে ববটা হচ্ছে এম কেজি ভরের একটা বস্তু। তো যেহেতু ববের ভর আছে, তাহলে কি করবে? তার ওজন কাজ করবে খাড়া নিচের দিকে। তো ওজন যদি নিচের দিকে কাজ করে, ববটাকে তো পরে যাওয়ার কথা, নিচের দিকে পরে যাওয়ার কথা, বাট পড়তেছে না। তার কারণ কি? উপরের দিকে এই যে সুতাটা আছে, সুতাটাকে সেম পরিমাণ বল দিয়ে টানতেছে। এই ববের ওজন নিচের দিকে কাজ করে, কাজ করতেছে এমজি পরিমাণ ওজন, তো সেম পরিমাণ বল উপরের দিকে দিয়ে টানতেছে তার এই সুতাটা। তো যেহেতু উপরের দিক দিয়ে ওকে সেম পরিমাণ বল দিয়ে টানা হইতেছে, ওকে আরো নিচের দিকে পড়বে না। আমার বন্ধু, এক বন্ধু যদি আমাকে এই বরাবর 10 নিউটন বলে টানে, আরেকজন যদি বিপরীত দিক বরাবর এই বরাবর 10 নিউটন টানে, তাহলে আমি কি নড়বো না। তো এই জন্য সরল দোলকটা এই পজিশনে স্থির আছে। তো এটাকে মুছে দিতেছি, এটা জিনিসটা আমরা বুঝছি। এখন এই সরল দোলকটাকে আমি টেনে, এইখান থেকে টেনে বি পজিশনে আনলাম, এ পজিশন থেকে টেনে বি পজিশনে আনলাম। তো এই পজিশনে আনলে কি হবে ভাইয়া? এই পজিশনে আনলে সরল দোলকটার ওজন কাজ করবে খাড়া নিচের দিকে। আমরা জানি যে কোনো একটা বস্তুর ওজন কাজ করে খাড়া নিচের দিকে, অর্থাৎ পৃথিবীর কেন্দ্রের দিকে। তাহলে তার ওজন এমজি কাজ করবে খাড়া নিচের দিকে, কাজ করলো খাড়া নিচের দিকে। তো এই যে এই পজিশন যে আছে ওজনটা, এটাকে আমরা দুইটা উপাংশে বিভক্ত করব। একটা এই অনুভূমিক বরাবর, আর একটা হচ্ছে উলম্ব বরাবর। আমি আবার বলতেছি, দেখো সরল দোলকটাকে ছিল এইখানে, তো এটাকে আমরা টেনে বি পজিশনে নিয়ে গেছি। তো যেহেতু আমি সরল দোলকটাকে টানছি, অবশ্যই একটা বল দিয়ে টানছি। ওই বলটাকে ধরলাম আমরা এফ ভাইয়া, এফ বল দিয়ে টানছি। তো টানার পরে এই অবস্থানে সরল দোলকটা আছে। তো এই অবস্থানে আসলে কি হবে ভাইয়া? সরল দোলকের ওজন কাজ করবে খাড়া নিচের দিকে। এই যে ওজন এমজি কাজ করবে খাড়া নিচের দিকে, খাড়া নিচের দিকে ওজন কাজ করলো। তো এইটাকে আমরা জাস্ট দুইটা উপাংশে ভাগ করব। দেখো এই কোণটা ভাইয়া আমার থিটা, তাহলে এই কোণটা কত হবে? অবশ্যই থিটা হবে। কারণ দেখো এই যে রশ্মিটা এবং এই রশ্মিটা পরস্পরের প্যারালাল বা সমান্তরাল, এবং এদের কমন রশ্মি হচ্ছে এইটা। তাহলে এই কোণটা আর এই কোণটা পরস্পরের অনুরূপ কোণ বলে সমান। দেখো এই কোণটা, এই যে এই কোণটা আর এই কোণটা সেম। দেখো এই একটু তোমরা চিন্তা করো, এই কোণটা আর এই কোণটা পরস্পরের অনুরূপ কোণ বলে সেম, সমান। অনুরূপ কোণগুলো পরস্পরের সমান হয়, তাহলে এইটা যদি থিটা হয়, এটাও থিটা হবে। তো এমজিটাকে আমরা এখন দুইটা উপাংশে ভাঙবো, ওজনটাকে দুইটা উপাংশে ভাঙবো, একটা অনুভূমিক বরাবর আর একটা উলম্ব বরাবর। তো এই অনুভূমিক বরাবর বা এই বরাবর উপাংশটা কত হবে? অবশ্যই এই বরাবর উপাংশটা হবে এমজি কস থিটা। কেন এটা এমজি কস থিটা হলো? এটাও কিন্তু আমি পড়াইছি তোমাদের। তোমরা দেখবা যে এইটা ওজন এমজি, ওজন এইটা কি একটা ভেক্টর রাশি। তো ভেক্টর রাশিকে আমরা জানি দুইটা উপাংশে ভাঙা যায়। তো ধরো এইটা হচ্ছে একটা ভেক্টর রাশি আর, তো এটাকে আমরা দুইটা উপাংশে ভাঙবো। তো এর অনুভূমিক বরাবর বা উলম্ব বরাবর উপাংশটা কত হবে? তো তোমাদের একটা সহজ টেকনিক বলছিলাম কিন্তু, যে উপাংশ বিভাজনের ক্ষেত্রে যার সাথে কোণ থাকবে তার সাথে কজ অংশ হবে। এই যে আর কার সাথে কোণ করে আছে ভাইয়া? দেখো তো এক্স অক্ষের সাথে, তাহলে তার সাথে হবে কজ অংশ আর কস থিটা। এবং যার সাথে কোণ নাই, এই যে ওয়াই এর সাথে কোণ নাই, ওই অংশটা হবে সাইন যুক্ত আর সাইন থিটা।
তো এইটা কেমনে কস থিটা আসলো, এটা কেমনে সাইন থিটা আসলো, এটাও কিন্তু আমি দেখাইছি বৃত্তাকার গতি অধ্যায়ে, এই জিনিসটা কিন্তু ভেঙে দেখাইছি। তাহলে দেখো তো এই যে ওজন mg, এইটা কার সাথে কোণ করে আছে, এই রেখাটার সাথে কোণ করে আছে না, তাহলে তার সাথে কি হবে, কজ অংশ হবে, যার সাথে কোণ থাকে তার সাথে কজ অংশ হবে, এই mg cos থিটা। তাহলে এই উপাংশটা কত হবে, এই বরাবর উপাংশটা কত হবে, যার সাথে কোণ নাই তার সাথে হবে mg sin থিটা। আমাদের কাজ শেষ, আমাদের কাজ শেষ, আমাদের কাজ চিত্রে শেষ। এবার জাস্ট 3 থেকে 4 লাইন লেখলেই আমাদের প্রমাণ হয়ে যাবে। তো দেখো তুমি বস্তুটাকে এই বরাবর একটা বল দিয়ে টানছো, এফ পরিমাণ বল দিয়ে টানছো। দেখো এখন একটু ফোকাস করো, এই যে mg cos থিটা যে বলটা আছে ভাইয়া, এই বলটা কাজ করতেছে খাড়া নিচের দিকে এই বরাবর। তো এই যেহেতু এই বরাবর বলটা কাজ করতেছে নিচের দিকে এই বরাবর, খাড়া নিচের দিকে না সরি, এই যে একটু কোণ করে কাজ করতেছে এই বরাবর, এই বরাবর যেহেতু কাজ করতেছে, বলটাকে তো বা এই বলটাকে তো নিচের দিকে পড়ার কথা, নিচের দিকে পড়তেছে না কেন, এই দেখো এই যে সুতা সেম পরিমাণ টান বল দিয়ে তাকে উপরের দিকে টেনে ধরে আছে, এটাও কাজ করতেছে নিচের দিকে সেম পরিমাণ বল দিয়ে সুতা তাকে উপরের দিকে টেনে ধরে আছে। তাহলে এই বল আর এই বল যেহেতু সেম, একটা অপরটার বিপরীত, তাহলে এই দুটা কাটাকাটি, এই দুটার কোনো লব্ধি বল আমরা পাবো না। একটু আগে তোমাদের দেখাইছি যে দুইটা সেম পরিমাণ বল বিপরীত দিকে কাজ করলে লব্ধি বল পাবো না। তাহলে বস্তুটা এই যে ববটা, এটা কিসের কারণে গতিশীল হবে, এই বলটার কারণে, এই যে mg cos sin থিটা, এই বলটার কারণে ববটা গতিশীল হবে। কেন গতিশীল হবে, কারণ এই দিকে mg sin থিটা বল কাজ করতেছে, আর এই দিক বরাবর কেউ কিন্তু টেনে ধরে আসেন, টেনে ধরে নাই। তো যেহেতু এই দিক বরাবর তার বিপরীত দিক দিয়ে কেউ টেনে ধরে নাই, শুধুমাত্র এই দিক বরাবর একটা বল পাইতেছে, তাহলে তো এসে এই দিকে আসবে। এই জন্য সরল দোলকটা এই পয়েন্ট থেকে আবার এই পয়েন্টে আসে, এভাবে দুলতেই থাকে, এভাবে দুলতেই থাকে। তাহলে দেখো আমরা সরল দোলকটা বল প্রয়োগ করছি কতটুকু পরিমাণ, এফ পরিমাণ, আর এই এফ পরিমাণ বল প্রয়োগ করছি, এটা হচ্ছে আমাদের ক্রিয়া বল। mg sin থিটা নট, এইটা হচ্ছে আমাদের প্রতিক্রিয়া বল, এই বলের কারণে সে কিন্তু নিচের দিকে আসতেছে, এই যে নিচের দিকে আসতেছে। তাহলে mg sin থিটা নট হচ্ছে এখানে আমাদের প্রতিক্রিয়া বল বা প্রত্যয়নী বল বলতে পারো। তো দেখো এই বলটা কাজ করে কোন দিকে, এফ বল কাজ করছে কোন দিকে, এই বরাবর, আর mg sin থিটা বলটা কাজ করতেছে কোন বরাবর, তার বিপরীত দিকে। তো একটা বল আরেকটা বলের বিপরীত দিকে কাজ করলে ওই বল দুইটাকে আমরা কি বলবো, পরস্পরের বিপরীত ভেক্টর। দেখো বল একটা ভেক্টর, এই mg sin থিটা নট এটাও একটা বল, এটাও একটা ভেক্টর রাশি। তো দুইটা ভেক্টর রাশি যদি পরস্পর বিপরীত দিকে কাজ করে তাহলে তাদেরকে বলা হয় বিপরীত ভেক্টর। তো আমি কিন্তু বলছিলাম যে এ ভেক্টরের বিপরীত ভেক্টরটা হচ্ছে মাইনাস এ ভেক্টর, এটা কিন্তু আমি ভেক্টর অধ্যায়ে আমি পড়াইছিলাম তোমাদের। তাহলে যেহেতু এই বল আর এই বল পরস্পরের বিপরীত, তাহলে আমি একটা মাঝে টুকুস করে একটা মাইনাস চিহ্ন দেবো। এই মাইনাস চিহ্ন কই থেকে আসছে, বিপরীত ভেক্টর বলে এই মাইনাস চিহ্ন আসছে, অন্য থেকে আসে নাই। আবার বলতে পারো যে এইভাবেও চিন্তা করতে পারো, ক্রিয়া বল প্রতিক্রিয়া বল পরস্পরের ঋণাত্মক হয়, ক্রিয়া যদি পজিটিভ হয় প্রতিক্রিয়া হবে নেগেটিভ, এই জন্য এখানে নেগেটিভ হচ্ছে, এইভাবেও চিন্তা করতে পারো। তো এফ ইজ ইকুয়াল টু মাইনাস mg sin থিটা। দেখো যদি থিটার ভ্যালুটা খুবই সূক্ষ্ম হয়, এখানে থিটার ভ্যালুটা ভাইয়া এই যে থিটার ভ্যালুটা 0 ডিগ্রি লাইক অ্যাজ 3 এই যে 4 ডিগ্রি, এই যে 4 ডিগ্রির চেয়ে থিটার ভ্যালুটা 4 ডিগ্রির চেয়ে ছোট অথবা সমান, 4 লেখা ভালো হইতেছে না, 4 ডিগ্রির চেয়ে ছোট অথবা সমান এই থিটার ভ্যালুটা। তো থিটার ভ্যালুটা খুবই কম, 4 ডিগ্রির চেয়ে ছোট বা কম। তো যখন থিটা খুবই সূক্ষ্ম হয়, এখানে লিখে দিবা যে থিটা সূক্ষ্ম বা ছোট হলে, খুব ছোট হলে, থিটা খুব সূক্ষ্ম বা ছোট হলে সাইন থিটা সমান ভাইয়া থিটা লেখা যায়, সাইন থিটা সমান থিটা লেখা যায়। তাহলে এই সাইন থিটার জায়গাতে আমি কি লিখবো ভাইয়া, থিটা যেহেতু খুবই সূক্ষ্ম যে 4 ডিগ্রি বা হচ্ছে ছোট, তাহলে সাইন থিটার জায়গাতে আমি থিটা লিখতে পারবো, থিটা লিখলাম। তাহলে এফ সমান সমান মাইনাস mg থিটা দাঁড়ালো। থিটাটা কি ভাইয়া, এই কোণটা, এই কোণটাই হচ্ছে আমাদের থিটা। আচ্ছা আমরা একটা সূত্র শিখে আসছি এসএসসিতে, যে বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণ সমান বৃত্ত চাপ ডিভাইডেড বাই ব্যাসার্ধ, এরকম একটা সূত্র কিন্তু শিখে আসছি আমরা এসএসসিতে। তো কোণটাকে থিটা দ্বারা প্রকাশ করা, চাপকে আমরা এসএসসিতে এস দ্বারা প্রকাশ করছিলাম, ব্যাসার্ধকে আর দ্বারা প্রকাশ করছিলাম। তো এইখানে দেখো তো এই কোণটা সমান আমি কি বলতে পারি, এখানে বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণ থিটা সমান আমি কি লিখতে পারি, বৃত্তের চাপ ভাগ বৃত্তের ব্যাসার্ধ। চাপ কতটুকু, এই যে এতটুকু হচ্ছে চাপ এক্স, ব্যাসার্ধ, ব্যাসার্ধ কতটুকু বলো তো দেখি, এখান থেকে এই পর্যন্ত পুরো ব্যাসার্ধর মান কত, এল। তাহলে থিটা সমান আমি বলতে পারি এক্স ভাগ এল, মাইনাস mg
থিটা সমান বলতে পারি x ভাগ l। তো ভাইয়া এখন একটু ফোকাস করো, বল F সমান সমান আমরা কি জানি, যে বল নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে আমরা জেনে আসছি যে বল F সমান সমান F ইজ ইকুয়াল টু সমান জানি ভর ইন্টু ত্বরণ। তাহলে ওইটা লিখে দেবো যে ভর ইন্টু ত্বরণ মাইনাস mg x ভাগ l। তো দেখো সুন্দর মতো করে mm কাটা যাইতেছে, তাহলে থাকতেছে কি ভাইয়া, যে a ইজ ইকুয়াল টু মাইনাস gl, এই দুটাকে আমি একসাথে রাখলাম এবং এক্সটাকে পাশাপাশি রাখলাম। তো a ইজ ইকুয়াল টু দেখো g ডিভাইডেড বাই l, এই যে g ডিভাইডেড বাই l মাইনাসটাকে একটু এখানে লিখতেছি, যে g ডিভাইডেড বাই l এটা হচ্ছে আমাদের একটা কনস্ট্যান্ট ভ্যালু। কিভাবে, অভিকর্ষ ত্বরণ g আজীবন ধ্রুবক, এটা কোনো চেঞ্জ হবে না। আর l হচ্ছে সুতার দৈর্ঘ্য। তুমি যদি যে কোনো একটা নির্দিষ্ট সুতা নাও, একটা নির্দিষ্ট দৈর্ঘ্য বিশিষ্ট সুতা নাও, ওইটাকে নিয়ে যদি আজীবন ঘুরাও, সুতার দৈর্ঘ্য কি কোনোদিনও কমবে? অবশ্যই কমবে না। তো যদি না কমে ওইটা ধ্রুবক, বাট এই বিস্তার x এর মানটা কমবে বাড়বে কেমনে? তো এই দুইটা কমবে না, এই দুইটার সমান আমি ধ্রুবক লিখলাম। আগে একটু বোঝাই যে কি কেন এটা ধ্রুবক, এরপর একটু বোঝাইতেছি যে এই জিনিসটা কি, যে x এর মান কেন কমবে বা বাড়বে। তুমি একটা সরল দোলক নাও, নিয়ে একটু ঘুরাও, যদি তাকে এভাবে যদি ঘুরাও, আমার কাছে ইনস্ট্রুমেন্ট নাই, থাকলে আমি দেখাইতাম। যদি ঘুরাও, তাকে কম বল প্রয়োগ করো, এটা কম দূরত্বে আসবে। বেশি বল প্রয়োগ করো, বেশি দূরত্বে যাবে। বেশি দূরত্বে যাওয়া মানে কি, তার সরণ বৃদ্ধি পাইতেছে, তাহলে তার সরণ কমতেছে বা বাড়তেছে, বাড়া যায় কমা যায়, এই জন্য সরণটা কনস্ট্যান্ট না। কিন্তু অভিকর্ষ ত্বরণ জি আজীবন ধ্রুবক, এল হচ্ছে কার্যকরী দৈর্ঘ্য, এটা আজীবন ধ্রুবক। তাহলে আমি বলতে পারি কি ভাইয়া, a ইজ প্রপোর্শনাল টু মাইনাস x, এটা হচ্ছে আমাদের গুণ। a ইজ প্রপোর্শনাল টু মাইনাস x। দেখো ত্বরণ এবং সরণ পরস্পরের সমানুপাতিক এবং বিপরীতমুখী। তো যেহেতু ত্বরণ এবং সরণ পরস্পরের সমানুপাতিক এবং বিপরীতমুখী, তাহলে এই বস্তুর গতিটাকে আমরা কি বলবো, সরল দোলন গতি। আমি কিন্তু শুরুতে দেখাইছি যে সরল দোলন গতির শর্ত হচ্ছে ত্বরণ সরণের সমানুপাতিক হইতে হবে এবং বিপরীতমুখী হইতে হবে। যদি হয়, এই শর্তটা মেনে চলে কোনো বস্তুর গতি, এই শর্তটা মেনে চলে, তাহলে আমরা ওই বস্তুটার গতিটাকে সরল দোলন গতি বলতে পারবো। তো আশা করি এই জিনিসটা আমাদের কাছে ক্লিয়ার হয়েছে। যেহেতু ত্বরণ সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী হয়েছে, এই জন্য এটা সরল দোলন গতি লিখে দিবা। প্রতিপাদিত। আমাকে বলো বুঝছি কিনা আমরা? আমি বিষয়টাকে আরেকবার সামারাইজ করে দিতেছি। দেখো আমি বিষয়টাকে আরেকবার সামারাইজ করে দিতেছি। এটা হচ্ছে আমাদের একটা সরল দোলক। তো সরল দোলকটা ছিল আগে এফ অবস্থানে, ওইখান থেকে তাকে এফ পরিমাণ বল দিয়ে টেনে আমরা বি অবস্থানে নিয়ে গেছি। তো এই অবস্থানে নিয়ে গেলে কি হবে ভাইয়া, নিয়ে গেছি তো ওই অবস্থানে তার যে ওজন আছে, ববটার ওজন কাজ করবে খাড়া নিচের দিকে। এই যে দেখো ওজন খাড়া নিচের দিকে কাজ করতেছে এমজি। তো এমজিটাকে আমরা দুইটা উপাংশে ভাঙছি, একটা অনুভূমিক বরাবর আর একটা উলম্ব বরাবর। দেখো অনুভূমিক বরাবর আর একটা উলম্ব বরাবর, বা এই বরাবর উপাংশটা হচ্ছে কস থিটা, এমজি কস থিটা। এটা তো একটু আগে দেখাইছি। এই বরাবর উপাংশটা হচ্ছে এমজি সাইন থিটা। কেন? দেখো এর সাথে কোণ আছে, এই রেখাটার সাথে কোণ আছে, এই জন্য এর সাথে কজ অংশ হবে। আর এইটার সাথে কোণ নাই, দেখো এই রেখার সাথে কোনো কোণ নাই, এই জন্য সাইন অংশ হয়েছে, এটা এমজি সাইন থিটা অংশ হয়েছে। এখন একটু ফোকাস করো ভাইয়া, এমজি কস থিটা কাজ করতেছে এই বরাবর এমজি কস থিটা তাকে টানতেছে, এই ববটাকে টানতেছে, বাট ববটা নিচের দিকে এই বরাবর পড়তেছে না। কেন পড়তেছে না? কারণ দেখো সুতা তার বিপরীত দিক দিয়ে, দেখো সুতা সেম পরিমাণ বল দিয়ে টেনে ধরে আছে, এই জন্য ববটা আমার এই বরাবর নামতেছে না। তাহলে এই বলটা আর এই বলটা দেখো সমান, এবং একটা বল আর একটা বলের বিপরীতমুখী বলে এদের লব্ধি শূন্য। তার মানে এই দুইটা বলের এখানে কোনো প্রভাব ফেলবে না এই ববটার উপর। আর এই যে এমজি সাইন থিটা বলটা আছে ভাইয়া, এই বলটা কাজ করতেছে আমাদের এই বরাবর। তো বল যেহেতু কাজ করতেছে এই বরাবর, এই জন্য বস্তু এই বরাবর গতিশীল হয়েছে, কারণ তার বিপরীতে বাধা দেওয়ার মতো কোনো বল নাই। তো যেহেতু বিপরীতে বাধা দেওয়ার মতো কোনো বল নাই, শুধু এই বরাবর বল অ্যাপ্লাই হইতেছে, এই জন্য সরল দোলকটা বি অবস্থান থেকে আবার এই অবস্থানে আসতেছে, বা এই অবস্থানে এখন মুভ হবে। তো দেখো আমরা বল প্রয়োগ করছি এফ পরিমাণ বল, বিপরীত দিক দিয়ে পাইতেছি এমজি সাইন থিটা পরিমাণ বল। তো আমরা কি জানি ভাইয়া, ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল সমান এবং বিপরীতমুখী। তাহলে এইটা যদি আমাদের ক্রিয়া বল হয়, এটা হচ্ছে আমাদের প্রত্যয়নী বল বা প্রতিক্রিয়া বল বলতে পারো। তো এই যে প্রতিক্রিয়া বল সমান এবং পরস্পরের বিপরীতমুখী, এই জন্য একটা মাইনাস চিহ্ন দিছি। এরপর
এই যে সাইন থিটা, দেখো থিটার ভ্যালুটা যদি খুবই সূক্ষ্ম হয়, এইখানে যে থিটার ভ্যালুটা এটা হচ্ছে 4 ডিগ্রির চেয়ে ছোট বা 4 ডিগ্রির কাছাকাছি। তো থিটার ভ্যালু যদি খুবই সূক্ষ্ম হয় তখন সাইন থিটা সমান থিটা লেখা যায়, যে থিটা খুব সূক্ষ্ম বা ছোট হলে সাইন থিটা সমান থিটা লেখা যায়। তাহলে এই সাইন থিটা সমান আমি থিটা লিখছি। এখন থিটা সমান যে থিটাটা কি, এই যে কোণ, এই কোণটা আমরা জানি যে বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণ সমান বৃত্তের চাপ ভাগ ব্যাসার্ধ। তো এইখানে বৃত্তের চাপের ভ্যালু কতটুকু, এই যে কতটুকু, এইটাকে যদি তোমরা এই পয়েন্টটাকে কেন্দ্র করে যদি একটা এইভাবে বৃত্ত চিন্তা করো, তাহলে এইটা হচ্ছে আমাদের চাপের পরিমাণ। চাপের পরিমাণ হচ্ছে এক্স, এবং বৃত্তের ব্যাসার্ধ, ব্যাসার্ধের পরিমাণ কতটুকু, এল। এল লেখছি থিটার জায়গাত জাস্ট এক্স ভাগ এল লিখে দিছি, এই যে থিটার জায়গাত এক্স ভাগ এল লিখে দিছি। এই লাইনটা জাস্ট থিটার জায়গাত এক্স ভাগ এল বসে দিছি, থিটার মান বসে দিছি। তো বসে দিছি, এরপর এফ সমান সমান আমরা কি বলতে পারি, নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে শিখে আসছি যে বল এফ সমান সমান বস্তুর ভর ইন্টু ত্বরণ, ভর ইন্টু ত্বরণ লিখে দিলাম। তাহলে এম এম ক্যান্সেল, এ সমান থাকতেছে জিএল বাই এই যে এক্স, জিএল ইন্টু এক্স, সামনে একটা মাইনাস চিহ্ন আছে। জি এবং এল এর হচ্ছে ধ্রুবক, কনস্ট্যান্ট, তো ধ্রুবক, আর এক্স এর সামনে তো মাইনাস চিহ্ন আছে আগে থেকে, তো মাইনাস লিখে দিলাম। কারণ জি একটা অভিকর্ষ ত্বরণের মান 6.673 গুণন 10⁻11 নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2, এটা আজীবন ফিক্সড, এটা কোনো চেঞ্জ হবে না। সরি, জি এর মান ভুল করে ফেলাইছি ভাইয়া, জি এর মান হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, এটা হচ্ছে আজীবন কনস্ট্যান্ট, এটা কোনো দিনও চেঞ্জ হবে না। এল হচ্ছে ভাইয়া কার্যকরী দৈর্ঘ্য, তুমি যদি একটা নির্দিষ্ট সুতার সরল দোলক নিয়ে তাকে ঘোরাও, আজীবন তার দৈর্ঘ্য চেঞ্জ হবে, কোনো দিনও চেঞ্জ হবে না। যদি চেঞ্জ না হয়, এটাও ধ্রুবক, ধ্রুবক লিখলাম, এর সাথে এই দুটা সমান ধ্রুবক লিখলাম, এর সাথে এক্স গুণ আছে। এক্স কেন ধ্রুবক না, বিস্তার কেন ধ্রুবক না, তুমি যদি সরল দোলকটাকে আস্তে ঘুরাও তাহলে তার স্মরণ কম হবে, যদি জোরে ঘুরাও তাহলে স্মরণ বেশি হবে। তাহলে দেখো স্মরণ কম বেশি যেহেতু হইতেছে, তাহলে ওইটা ধ্রুবক না, ওই জন্য আমরা ওটাকে ধ্রুবকও লিখি না, ওটা জাস্ট এক্স ছিল এক্সে লিখে দিতেছি। তাহলে আমি বলতে পারি যে ত্বরণ স্মরণের সমানুপাতিক, এই যে ধ্রুবকটাকে, ধ্রুবক এবং সমানুপাতিক থাকলে এখানে একটা সমানুপাতিক ধ্রুবক লেখা যায়, এই যে সমানুপাতিক চিহ্ন লেখা যায়, সমানুপাতিক চিহ্নটা লিখছি। তো যেহেতু ত্বরণ দেখো কি দাঁড়াই দিছে, ত্বরণ স্মরণের সমানুপাতিক দাঁড়াই দিছে এবং বিপরীতমুখী, এই জন্য এই বস্তুটার গতিটাকে আমরা একটা সরল দোলন গতি বলতে পারবো। এই সরল দোলকের গতি এই জন্য সরল দোলন গতি বলবো। তো আশা করি আমরা এই জিনিসটা বুঝছি। তো আমাদের লেকচার এখানে আজকে শেষ, দেখা হবে নেক্সট ক্লাসে। আমি বিস্তারিত একবারে বললাম না, কারণ আমাদের সময় সংক্ষেপ, যেহেতু এখন রমজান মাস, আর এই অধ্যায়ের আর কোনো পড়াশোনা নেই। এই প্রমাণটা করবে, খুবই ইম্পর্টেন্ট এই প্রমাণটা মিড টার্ম থেকে সেমিস্টার ফাইনাল আসার সম্ভাবনা ভাইয়া 90% উপরে, একবারে 90% উপরে, লাইক 99% ধরতে পারো, কারণ আমাদের সময় এই প্রমাণ আসছিল। তো আচ্ছা ঠিক আছে, দেখা হবে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।